আস্তে করুন, অনেক ব্যথা পাচ্ছি আমি। আস্তে করলে আবার মজা পাওয়া যায় নাকি? জোরে জোরে করতেই মজা বেশি। সারা শরীরে কামড় আর আঁচড়ের দাগ নিয়ে অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছি। সাদা বিছানার চাদরে বেশ খানিকটা লাল হয়ে গেছে আমার রক্তের দাগে। শরীরে অসম্ভব রকম যন্ত্রণা হচ্ছে, ব্যথায় এক প্রকার কাতরাচ্ছি, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে গত 2 ঘন্টা যাবৎ আমার শরীরটাকে খুবলে খাচ্ছে তুর্য। সদ্য ধর্ষিতার খাতায় নাম ওঠানো আমি একটা জীবন্ত লাশের মতো শুধু দেখেই গেলাম নিজের সতীত্ব হরণ হওয়া। আমি হীর, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। সদ্য 18 বছরে পা রেখেছিলাম। 2 চোখ ভরে স্বপ্ন সাজিয়েছিলাম। এক নিমেষেই আজ সব শেষ হয়ে গেল। কিছুই করার ছিল না আমার। কি করতাম? তুর্য যেমন লম্বা তেমনই সুঠাম দেখি, তার সামনে আমি একটা মাছির মতো। ঠিকই তার শক্তির কাছে পেরে উঠতে পারলাম না। শেষ মুহূর্ত পর্যন্ত ধস্তাধস্তি করেও শেষ রক্ষা আর হলো না। 2 চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না। কিন্তু তুর্যর থামার কোনো লক্ষ্যই নেই। চোখে ঝাপসা দেখছি, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো। এই অসহ্য যন্ত্রণা আর নিতে পারছি না আমি। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। মাথাটা উঁচু করে তাকা দিয়ে দেখি তুর্য আমার বুকে মাথা রেখে আমার উপরে ঘুমিয়ে আছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এটা কত বড় খচ্চর আমার উপর শুয়ে আছে। ইচ্ছে হচ্ছে লাথি মেরে নিচে ফেলে দেই, কিন্তু শরীরে এক বিন্দু শক্তিও অবশিষ্ট নেই। বহু কষ্টে তুর্যকে নিজের উপর থেকে সরিয়ে কোনো রকম উঠে বসলাম। যে শাড়িটা পরে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই শাড়িটা 2 টুকরো হয়ে নিচে পড়ে আছে। শাড়ি আর ছেঁড়া ব্লাউজটা দেখেই চোখ ভিজে গেল আমার। তুর্যর গায়ে থেকে চাদরটা টেনে নিয়ে কোনো রকম শরীরে পেঁচিয়ে নিলাম। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে শরীর টুকরো টুকরো হয়ে বিছিয়ে পড়বে এখনই। কোনো মতে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতেই আটকে উঠলাম। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। কামড় আর আঁচড়ের জায়গাগুলোতে বের হওয়া রক্ত শুকিয়ে গেছে। ধর্ষণ বুঝি একেই বলে। আগে শুধু শুনেছি, আজ নিজের বেলায় অভিজ্ঞতাটাও হয়ে গেল। 2 চোখ বেয়ে নোনা জল পড়ছে। মুছার এই বিন্দু পরিমাণ ইচ্ছেও নেই। চোখের পানির মাধ্যমে ধর্ষিতার কলঙ্ক না ধুলেও কষ্ট হয়তো কিছুটা কমবে। প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে নিজেকে ভালো মতো ধুয়ে গোসল শেষ করে ওয়াশরুমে রাখা বাথটবটা পরে বের হলাম। বের হতেই দেখি অসভ্যটা খাবার সেন্টার টেবিলে রাখছে। আমাকে দেখি একটা ডেভিল হাসি দিয়ে বলল, আমার বিরুদ্ধে তো সব প্রমাণ নিজ হাতে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে এলি, এখন পুলিশে কেস ফাইল করবে কিভাবে? তুর্যর কথায় আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছি। বলে কি, নিজেই নিজেকে পুলিশে দেওয়ার কথা বলছে? কিন্তু কথাটা তো ঠিকই বলেছে। বোকার মতো সব প্রমাণ শেষ করে এলাম, এখন নিজেই নিজের কপাল চাপড়াচ্ছি। কি চিন্তা করছো তো? এখন এত ভেবে লাভ নেই, এখানে এসে বসো। বলেই আমার হাত ধরে টান দিয়ে সোফায় বসিয়ে দিল তুর্য। বাথরুমটা খোলো। তুর্যর কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। কি হলো, শুনতে পাচ্ছ না? বাথরুমটা খোলো, কামড়ের জায়গাগুলোতে মলম লাগাতে হবে। না, আমি বাথরুম খুলবো না। কেন? আপনার সামনে আমি কিভাবে খুলবো? নিচে কিছুই পড়িনি। হয়তো ভুলে গেছো, কিছুক্ষণ আগে তোমার সবটাই দেখে ফেলেছি। তুর্যর কথা শুনে মনে হচ্ছে আমি আকাশ থেকে পড়ছি। এই মানুষটা কি আদৌ মানসিকভাবে সুস্থ আছে নাকি পুরোটাই তার ছিঁড়া? কিছুক্ষণ আগে আমাকে এতটা টর্চার করে এখন আবার নিজেই মলম লাগাতে চাইছে। নিজে নিজেই বিড়বিড় করছিলাম, তখনই টান দিয়ে আমাকে নিচের দিকে ঘুরিয়ে বাথরুমটা খুলে কাঁধ থেকে নামিয়ে দিল তুর্য। আমি এখনো হা হয়ে আছি, আর তুর্য আমার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এতক্ষণে ভালো করে খেয়াল করলাম লোকটাকে। মাত্রাতিরিক্ত ফর্সা লোকটা। ছেলেদের এত ফর্সা হতে নেই। বড় চুলগুলো বারবার চোখের উপর এসে পড়ছে। ঠোঁট দুটো একদম গোলাপি রঙের। সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে বানিয়েছেন ওনাকে। এজন্যই হাজার হাজার মেয়ের ক্রাশ। কেমন হা করে কি দেখছো? খেয়ে ফেলবে নাকি? তুর্যর কথা শুনে আবারও আমার চোখ বড় হয়ে গেল। খানিকটা লজ্জাও পেলাম বটে। কিছু না বলে মুখটা বন্ধ করে মাথা নিচু করে নিলাম। গোসল করে বের হওয়াতে ভেজা চুলের পানি আমার শরীরে পড়ছে। ওষুধ লাগাতে লাগাতে তুর্যর হাত থেমে গেল। তার দিকে তাকাতেই দেখলাম এক দৃষ্টিতে আমার বুকের ঠিক মাঝখানের তিলটার দিকে তাকিয়ে আছে।
তুর্যর চোখে এক অদ্ভুত নেশা লেগে আছে। এই একদিনেই তার দৃষ্টি আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো মনে পড়ছে। কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। আমার জীবনটা নিমেষেই শেষ হয়ে গেল। একটা মেয়ের অহংকার, তার সতীত্ব, সেটাই আমি হারিয়ে ফেললাম। দুঃখ বিলাস করছিলাম, তখনই আচমকা তুর্য আমাকে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে নিয়ে নিল। আচমকা এমনটা হওয়াতে কিছুই বুঝতে পারলাম না। যতক্ষণে বুঝলাম অনেক দেরি হয়ে গেছে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি। দুহাত দিয়ে তুর্যর বুকে কিল ঘুষি যা পাচ্ছি দিচ্ছি, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। তুর্য আরো শক্ত করে ধরলো আমাকে। এখন আমি আর নড়তেই পারছি না। অসহায় হয়ে চোখে পানি ছেড়ে দিলাম। তুর্য মনের সুখে আমার ঠোঁট দুটোর স্বাদ নিচ্ছে, কিন্তু এইবার তুর্যর কাছে আসাটা হিংস্র মনে হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে উনি ভালোবেসে অনেক আদর করে কিস করছে, কিন্তু আমার এগুলো কাটা খায় নুনের ছিটার মতো। কিছুক্ষণ এইভাবেই থাকার পর তুর্য আমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হাতের বাঁধন আলগা হতেই আমি তুর্যকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। এই লোকটার স্পর্শ আর সহ্য করতে পারছিলাম না আমি। ওনার প্রতিটা স্পর্শ আমাকে আবারও সেই অমানবিক অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছে। তুর্য আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। এই চাহনিতে না জানি কত কষ্ট লুকিয়ে আছে। তুর্যর চোখের দিকে তাকিয়ে থাকা আর সম্ভব হলো না। কেন জানি না বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। তুর্য নিজের চোখ নামিয়ে নিল। খাবার মাখিয়ে আমার মুখের সামনে ধরল তুর্য। মুখ খুলো, খাবার খেয়ে পেন কিলার খেতে হবে। তুর্যর কথায় আবারও অবাক না হয়ে পারলাম না। উনি কেমন মানুষ এই ধারণাটাই হচ্ছে না আমার। এত কেয়ার করছে আমার যে বিশ্বাসই হচ্ছে না। কিছুক্ষণ আগে এই লোকটাই আমাকে তুলে এনে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এক কথায় যাকে বলে ধর্ষণ করেছে। আমি মুখ না খোলাতে তুর্য জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল। সরি জোর করে খাবার ঢোকানোর জন্য, কিন্তু তোমাকে পেন কিলারটা খাওয়ানোর প্রয়োজন, না হলে শরীরে ব্যথা করবে। শরীরের ব্যথাটাই বুঝি চোখে পড়ল না। আমার জীবনে যে ঝড় নিয়ে এলেন সেটা। তুর্য আহমেদ চৌধুরীর সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে, নিজে থেকে ধরা দেয়। আর সেই তুর্য আহমেদ চৌধুরী নিজে তোমাকে আপন করে নিয়েছে। তোমার তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। আপনি যেমন আপনার কাছে ধরাও দেয় তেমন মেয়েরাই, কিন্তু আমি ওসব মেয়েদের মতো নই। আমি কেমন? মানে? এই যে বললে আমি যেমন তেমন মেয়েরাই আমার কাছে আসে, তো আমি কেমন একটু বলো। আপনি একটা চরিত্রহীন লোক। আপনি একটা মেয়েকে জোরপূর্বক তুলে এনে আর কথা বের হলো না মুখ দিয়ে। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় এসে আটকে গেছে। আমি চরিত্রহীন, আর তুমি তুমি কি দোয়া তুলসী পাতা? তোমার আসল রূপটা আর কেউ না জানলে আমি জানি। আর তোমার কি মনে হয় আমি তোমাকে দর্শন করেছি? তুমি তো সবকিছু জেনেও কিছুই জানো না। আমার প্রতিটি স্পর্শ বৈধ ছিল। তোমাকে অবৈধভাবে আমি স্পর্শ করবো ভাবলে কি করে? তুর্য এই কথার প্রেক্ষিতে কি উত্তর দেওয়া আমার জানা নেই। তুর্য আমার সম্পর্কে এত বাজে মন্তব্য করছেন, কিন্তু উনি তো আমাকে চেনেন না, তাহলে কেন এসব কথা বললেন? তুর্য আমাকে পেইন কিলার খাইয়ে দিলেন। সোফায় মাথা নিচু করে বসে আছি। তুর্য আলমারি থেকে টি শার্ট বের করছেন। এতক্ষণ শুধু একটা ছাই রঙের ট্রাউজার পরেছিলেন। তুর্যর জিম করা বডি, তার উপর ফর্সা শরীর, যে কোনো মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট। কিন্তু এত সৌন্দর্য দিয়ে কি হবে যেখানে চরিত্রেরই ঠিক নেই? একটা মেয়ের এত বড় সম্মান হানি করার আগে একবারও চিন্তা করলো না। তোমার এখন বাসায় যেতে হবে, নাকি আমার মোহে পড়ে গেছো? কিভাবে যাব? শাড়ি ব্লাউজ তো আপনি ছিঁড়ে ফেলেছেন। বাথরোব পরে বাসায় কিভাবে যাব? বাথরুমটা পরে যেতে হবে না, এই শাড়িটা পরে নাও। যা যা লাগবে সবই এখানে আছে। আপনি বাইরে যান। কেন? বারে আপনার সামনে শাড়ি পরবো নাকি আমি? তোমার আর কিছু বাকি নেই যা আমি দেখিনি, তাই আমার সামনে তোমার লজ্জা না পেলেও চলবে। গা জ্বালানোর কথা বন্ধ করবেন আপনি। লজ্জা নাই আপনার, তাই না? গেট রেডি ফার্স্ট। অর্ডার দিয়েই তুর্য রুম থেকে বেরিয়ে গেল। শাড়িটা হাতে নিয়ে রুমটা একটু পর্যবেক্ষণ করলাম। বেশ বড় একটা রুম। আসবাবপত্রগুলো অনেক দামি আর ক্লাসি। দেখেই মনে হচ্ছে খুব শখ করে সাজিয়েছে রুমটা।
খাটের পাশের টেবিলে তুর্যের একটা ছবি ফ্রেমে রাখা। তার মানে বাড়িটা এই শয়তান লোকটার। বেলা গড়িয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে জলদি। তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়িটা পরে নিচে নেমে গেলাম। নিচে নামতেই আমি আরও আশ্চর্য হলাম। এই বাড়িতে আমি আর তুর্য ছাড়া আরও অনেকেই ছিল। দেখে মনে হচ্ছে এরা সবাই সার্ভেন্ট, কিন্তু এতগুলো মানুষ এখানে ছিল, তাহলে একটা মানুষও আমাকে বাঁচালো না কেন? সবগুলো মানুষ আমার সাথে এত বড় অন্যায় হতে দিল, কেউ একজনও বাধা দিল না? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই তুর্য আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইটস টাইম টু গো বেবি। একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না। তো কি নামে ডাকবো? আমার নাম হীর। 1 মিনিট, আপনি আমাকে ডাকবেনই বা কেন? কেন আমি তোমাকে ডাকবো না কেন? আপনার আমার সাথে যা প্রয়োজন ছিল সব তো শেষ। আমার সর্বস্ব তো লুটে নিয়েছেনই, এখন আমাকে ডাকার কি দরকার? তুর্য কিছু বলল না, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। তুর্য আহমেদ চৌধুরী ওরফে রকস্টার তুর্য, বাংলাদেশের সিঙ্গিং সেন্সেশন উইথ আইকন। অল্প কয়েক বছরে নিজের গান গাওয়ার প্রতিভা দিয়ে জয় করে নিয়েছে সকলের মন। এমন না যে আমরা একে অপরকে চিনি, তবে ওনাকে চেনে না এমন খুব কম মানুষই আছে। মনে মনে সেই দিনটাকে ঘৃণা ভরে স্মরণ করছি, যেদিন এই তুর্যর সাথে প্রথম দেখা হয়েছিল। প্রায় 15 দিন আগে মামাতো বোন রাহির সাথে একটা কনসার্টে গিয়ে এই মানুষরূপী পশুটার সাথে দেখা হয়েছিল। প্রথম দেখায় একবারের জন্য বুঝতে পারিনি লোকটা এতটা নীচ। বাইরের দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হয়তো তুর্য কয়েকবার আমার দিকে ফিরে তাকিয়েছিল, কিন্তু আমার এই পশুর মুখটা দেখার আর ইচ্ছা নাই। আমার বাড়ির ঠিক সামনে এসে গাড়িটা থামলো। তার মানে সব কিছু প্রি প্ল্যান্ড ছিল। আমার সব তথ্য আগে থেকেই নিয়ে নিয়েছে। গাড়ির দরজাটা খুলে এক ছুটে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। হয়তো পেছন থেকে 2-1 বার ডেকেও ছিল, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাড়িতে ঢুকতেই রাহি আটকে ধরলো। এত দেরি কেন? আর এটা কার শাড়ি? কি উত্তর দেব, মাথায় কিচ্ছু আসছে না। কোনো রকম অসুস্থতার বাহানা বানিয়ে ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। এখন যেন আমার কষ্ট আর বাদ মানছে না, মরে যেতে ইচ্ছে করছে। নিজেকে অপবিত্র মনে হচ্ছে। গায়ের শাড়িটা টেনে খুলে আগুনে লাগিয়ে দিলাম। কেন এই কাজটা করলাম জানি না, কিন্তু মনে হচ্ছে শাড়িটার জায়গায় তুর্য